সমুদ্রের কোল ঘেঁষে সূর্য ডুবেছে। এই তো কিছুক্ষণ হলো প্রকৃতির এই অদ্বিতীয় সৌন্দর্য ব্যগ্র লোচনে উপভোগ করেছে ওরা। পিউয়ের নেত্রপল্লবী পড়ছিল না। প্রথম দিকে সূর্য ডুবছে না কেন সেই নিয়ে বিরক্ত হলেও ধীরে ধীরে নিজেই তলিয়ে গেল মনোহারিতে। সে চুপ রইলেও পুষ্প মুগ্ধ হয়ে আওড়াল, ওয়াও কি সুন্দর। এরপর চারিধার ঘিরে অন্ধকার নামল। বিচেও যেন হুড়হুড় করে বাড়ছিল লোক। বাড়তে থাকলো অসংখ্য ভ্যানের ভিড়। ধূসর আর কিছুতেই ওদের রাখবে না ওখানে। বলল, ঘুরেছি অনেক, চল এবার। পুষ্প আরও থাকতে চেয়েছিল। সমুদ্রেও নামা হলো না আজ। আস্তে আস্তে বিকেল হওয়ায় ইকবাল নামতে দেয়নি, ঠান্ডা লাগবে বলে। কিন্তু কড়া কণ্ঠের কাছে তার আবদার যে আর টিকবে না সে জানে। ঠোঁট উল্টে চুপ করে থাকলো। চারজন গাড়িতে উঠল। ধূসর সবাইকে সুথাল, খেয়ে যাবি? না খাবার নিয়ে যাব। ইকবাল বলল, খেয়ে যাই। পুষ্প ও সায় দিল। ধূসর আর চোখে তাকাতে পিউ অবিলম্বে মাথা নিচু করে ফেলল। পুষ্প বুঝতে পেরে জিজ্ঞেস করল, কি রে, এখানে খাবি না হোটেলে যাবি? সে সময় নিয়ে জানালো, সবাই যা বলবে। ধূসর বাইরের দিকে ফিরল। কক্সবাজারে আগেও এসেছে সে। পার্লামেন্ট থেকে প্রতি বছর আয়োজিত বনভোজনের তাগিদে একবার ঘুরেছিল এখানে। ইকবালের ও তাই। দুইজনে কোনাকানি মোটামুটি পরিচিত ওদের। জায়গার বলে দেওয়া নাম অনুযায়ী চালক গাড়ি থামালেন। একটা তকতকে সজ্জিত রেস্তোরাঁয় ঢুকলো ওরা। অথচ এখানেও ভিড়। টেবিল খালিই নেই বলতে গেলে। একজন ওয়েটার এগিয়ে এলেন ওদের দেখে। বসার জায়গা দিতে না পেরে বিনম্র গলায় বললেন, স্যার একটু অপেক্ষা করুন, টেবিল এক্ষুনি খালি হবে। ধূসর মাথা নাড়ল। ওদের নিয়ে দাঁড়িয়ে থাকলো। পিউ কাচের দেয়ালের পাশে লাগানো টেবিলগুলোর দিক চকচকে নয়নে চেয়ে আছে। ভীষণ চাইছে ওগুলো একটা খালি হোক। তবে ওখানে বসে সমুদ্র দেখবে আর খাবে। এর মাঝে এক বয়স্ক লোক হাতে ধুয়ে ফেরত এলেন। ওদের পাশ কাটিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে ধাতারা চিহ্ন দিলেন পিউকে। রোগা শোকা বেখেয়ালে থাকা মেয়েটা সেই ধাতারা চিহ্নকায় পুষ্পর ওপর হেলে পড়ল। রা না করে ঠোঁট উল্টে আবার সোজা হয়ে দাঁড়ালো। এত জায়গা থাকতে ওর গা ঘেঁষে যেতে হলো। অথচ ধূসর খি তারা চিহ্ন প্রবাহের ন্যায় ফিরল তার দিকে। ভীষণ তারা চিহ্ন বে চোখ দুটো জ্বলে উঠেছে। চেঁচিয়ে ডাকল, এই দাঁড়া। চিৎকারে কেঁপে ওঠে পিউ পুষ্প। কিন্তু লোকটা শোনেনি। হেলে দুলে হেঁটে নিজের টেবিলের কাছে গিয়েছে সে। ইকবালের মেজাজও তেতেছে। দুবন ভীত চোখে একে অন্যকে দেখল। ধূসরের হাবভাব নিয়ে ভয় হচ্ছে। কিন্তু ইকবাল শান্ত, পরিস্থিতি বোঝে। ধূসরকেও চেনে। ওকে থামাতে বলতে গেল। ধূসর এখানে এখন। সে শুনলে তো। হনহন করে গিয়েই লোকটার কলার ধরে নিজের দিক ফেরাল। টেবিল থেকে টিস্যু তুলে হাত মুছছিলেন তিনি। বয়সে আজমলের ধারে কাছে হবেন। আকস্মিক ঘটনায় ভ্যাবাচেকা খেলেন। টেবিলে বসা আরও দুজন ভদ্রলোক অবাক চোখে তাকালেন। লোকটা নিজের কলার ধরা ওর হাতের দিক চাইল একবার। ধূসর সোজাসাপটা সুথাল, তুই ওকে তারা চিহ্ন দিলি কেন? সেই শীতল স্বরের প্রশ্ন রেস্তোরাঁর সব কানায় পৌঁছায়। সবার মনোযোগ নিক্ষেপ হয় এদিকে। খাওয়া রেখে উৎসুক নজরে তাকিয়ে থাকলো সকলে। ইকবাল গিয়ে ধূসরের পাশে দাঁড়ায়। লোকটি না জানার ভান করে বলল, কোকাকে। ধূসরের মেজাজ খারাপ হলো আরো। লাল চোখে চেয়ে বলল, নাটক করছিস? মেয়ে দেখলেই তারা চিহ্ন তারা চিহ্ন রতে মন চায়। একক উদ্ধৃতি চিহ্ন মানে কি আশ্চর্য। রাস্তায় চলতে গেলে একটু আধটু এমন তারা চিহ্ন লাগতে পারে না। হয়তো তাই। আর আপনি তুই তোকারি করছেন কেন? এটা কেমন ভদ্রতা? গলার স্বর উঁচু করলেন তিনি। ধূসরের মেজাজ আরো চটে গেল। পাল্টা চেঁচিয়ে বলল, বেশ করছি। তুই ওকে তারা চিহ্ন মারলি কোন সাহসে? কোনটা ইচ্ছে অনিচ্ছের আমি বুঝি না। অচেনা জায়গায় এমন ধৃষ্টতায় ঘাবড়ে গেলেন উনি। ধরেই নিলেন স্থানীয় ছেলে। না হলে বেড়াতে এসে ছেলে পেলে এমন ঝামেলায় জড়ায় না। সাথে দুটো বলিষ্ঠ যুবককে খেয়াল করে ভীত হলেন। ছোট করে বললেন, আমি দেখিনি। ধূসর তাও কলার ছাড়ল না। রেস্তোরাঁর কর্তৃপক্ষ লোকজন এসে কাছে দাঁড়িয়েছে। পিউকে আঙুল দিয়ে দেখালো ধূসর। তারা চিহ্ন ওই মেয়েটার মুখ শুকিয়ে গিয়েছে। ডোক নিয়ে তারা চিহ্ন লছে বারবার। ধূসর লোকটাকে আদেশ দিল, সরি বল ওকে। ভীষণ অপমানিত বোধ করলেন উনি। এরকম হবে জানলে ভুলেও এমন করতেন না। পাশি মাতারা চিহ্ন রাতেন না। ওনার সাথে আসা অফিস কলিগরা হা করে চেয়ে আছেন। পুরো রেস্তোরাঁ দেখছে তাকে। মান ইজ্জতের এরূপ ধ্বংসলীলা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। চোখ নামাতেই ধূসর অধৈর্য হাতে কলার ঝাঁকাল,
হুতারা চিহ্ন অঙ্কার দিল। সরি বল। লোকটা সময় নিল, তবে আস্তে করে বলল, সরি। তখন হাত হঠাৎ ধূসর দম ফেলল। তারপর গটগট করে চলে এলো পিউদের কাছে। খাবো না এখানে, চল বলল, সাথে পিউয়ের হাত টেনে নিজের কাছে নিয়ে এলো। তখন পুষ্পকে দেখে কাঁধ থেকে হাত সরিয়েছিল, অথচ এখন এত এত মানুষের মধ্যেই ওকে নিজের সাথে পেঁচিয়ে হাঁটা ধরেছে। মেয়েটা দুচোখ ছাপানো বিস্ময় সমেত তার শক্ত চিবুকটা একযোগে দেখে যায়। বাক্রুদ্ধ সে, হতবিহ্বল। পেছনে হাঁটতে হাঁটতে ইকবাল পুষ্পকে হা হুতাশ ভঙ্গিতে বলল, সাহস দেখেছ? ব্যাটা আস্ত একটা জল্লাদ। ভয়র নেই। পুষ্প চাপা কণ্ঠে বলল, তুমি তো একটা ভীতু। ভেড়ার মতো ভাইয়ার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলে। ইকবাল বলল, কই পেছনে? আমি আমার বন্ধুর পাশে ছিলাম। একটা ঝামেলা হলে প্রস্তুত হচ্ছিলাম অ্যাকশন নেওয়ার। ফোনও বের করে রেখেছিলাম বুঝলে। পুষ্প তাও মুখ বাঁকাল। তারপর নিমিষেই হেসে বলল, ভাইয়া কত পসেসিভ দেখেছ। সামান্য একটু তারা চিহ্ন কায় কি রিয়াক্ট করলো বাবা। কত ভালোবাসেন আমার বোনটাকে। তারা চিহ্ন কাটা সামান্য হলেও লোকটা ইচ্ছে করে দেওয়ায় খেপেছে বেশি। ওইটুকু মেয়ে, মধ্যবয়সী একটা লোক, তাও অসভ্যতা করল। ওর মেয়েই তো পিউয়ের বয়সী হবে। এদের কি বিবেক জ্ঞান নেই? পৃথিবীতে সবাই কে এক হয়? যেমন ওদের মতো পুরুষ আছে, তেমন আমার বাবা, চাচ্চু আর তোমার, আর ধূসর ভাইয়ের মতো আছে। আর আমি হচ্ছি সবচাইতে লাকি, কারণ সব ভালো মানুষগুলোকে আল্লাহ আমার ঝুলিতে ফেলেছেন। ইকবালের ঠোঁট দুদিকে আমোদে ভঙ্গিতে সরে গেল। এর মধ্যে ম্যানেজার লোকটি অনুনয় শুরু করলেন ধূসরকে। স্যার স্যার বলে কয়েকবার ডাকলেন। ও ফিরেও দেখল না। পিউকে সাথে জড়িয়েই লম্বা পায়ে বেরিয়ে গেল। মেয়েটা হিমশিম খেল সেই কদমে তাল মেলাতে। তাতে কি, ধূসর ভাইয়ের গায়ে মিশে থাকাই সবচাইতে জরুরি এখন। রেস্তোরাঁর মানুষগুলো গোলগোল চোখে দেখে গেল শুধু। কানা ঘুষাও বাদ রইল না। অত কিছুকে পেছনে রেখেই ধূসরদের গাড়ি হাওয়া হয়। মারিয়া আজ সাদিফকে ছাড়ল না, জোর করে ইনিয়ে বিনিয়ে বাড়িতে নিয়েছে। বিশেষ করে ইমোশনাল কথাবার্তায় গলে গিয়েছে সাদিফ। প্রথমে সে কিছুতেই বাড়ির ভেতর যাবে না, কিন্তু যখন মারিয়া মন খারাপ করে বলল, আমরা গরিব বলে যেতে চাইছেন না তাই না, প্রকাণ্ড অস্বস্তি হলো তার। সে তো এরকম কিছু ভাবেনি। সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমে এসে বলল, চলুন। কলিং বেলের শব্দ পেয়ে ত্রিকড়ি করে এগিয়ে গেলেন রোজিনা খাতুন। দরজা খুলে মেয়ের সাথে একটা অপরিচিত মুখ দেখে অপ্রস্তুত হলেন। উত্তর খুঁজতে মেয়ের দিক চাইলেন। মারিয়া প্রফুল্ল কণ্ঠে বলল, মা, উনি আমার বস সাদিফ। ওনার আরও একটা পরিচয় আছে, উনি ধূসর ভাইয়ের ভাই। সাদাফ সালাম দিল। রোজিনা উত্তর নিয়ে বিনীত কণ্ঠে বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। সে ভেতরে এসে বলল, আন্টি আমাকে তুমি করে বলবেন, আমি আপনার ছেলের মতো। একক উদ্ধৃতি চিহ্ন। রোজিনা তার সদাচরণে বিমুগ্ধ হলেন। মেয়ের দিক চাইতেন মারিয়া হাসল। তারপর নিজেও হেসে বললেন, ঠিক আছে, বসো বাবা, বসো। সাদিফ বসল। তাকে ভীষণ অপ্রতিভ লাগছে। কখনো এরকম মেয়েদের বাসায় যায়নি। কোনো মেয়ে ক্লাসমেটদের বাড়িতেও না। মারিয়াই প্রথম। সে দাঁড়িয়ে আছে দেখে রোজিনা বললেন, তুই গিয়ে ফ্রেশ হ, আমি ওকে চা দিচ্ছি। মারিয়া ত্রিকড়ি করে কাঁধ ব্যাগ নামিয়ে বলল, না না মা, আমি দিচ্ছি। তারপর রান্নাঘরে ছুটে গেল। রোজিনাও পেছনে গেলেন। সাদিফ বসে বসে আশেপাশে তাকালো। 3 কামরার ফ্ল্যাট, তবে খুব একটা বড় নয়। ছোটখাটো ফ্রিজ, টেলিভিশন সবই আছে, কিন্তু পুরনো, বেশ আগের। তবে গোছালো, পরিপাটি খুব। তারপর চোখ পড়ল দেয়ালে। মারিয়াদের ফ্যামিলি ফটো ঝোলানো সেখানে। রওনাক, তার বাবা, রোজিনা আর সে। রওনাককে দেখে অবাক হয় সাদিফ। ওকে সে চেনে। ধূসরের সাথে অনেকবার দেখেছিল। উনি তো মারা গিয়েছেন, তবে উনিই মারিয়ার ভাই। সেজন্যই মেয়েটা এই বয়সে চাকরি করছে। সাদিফ উঠে এলো, এগিয়ে গেল দেয়ালের কাছে। বহু আগের মারিয়া এখানে। বোঝাই যাচ্ছে তার শৈশবের ছবি এটি। পরনে ফ্রক, দুপাশে দুটো জুটি। কি শুকনো হাসির মধ্য থেকে উকি দিচ্ছে বুকে খাওয়া দাঁত। সাদিফ হেসে ফেলল। এই অর্ধেক সাদা, কালো দাঁতের মারিয়াকে দেখতে দারুণ লাগলো তার। সে চটপট পকেট থেকে ফোন বের করে ক্যামেরা অন করল। শুধু মারিয়াকে জুম করে টুক করে ছবিটা তুলে নিল ফ্রেমে। এর মাঝে ট্রেতে নাস্তা নিয়ে হাজির হলো মারিয়া। ওকে ছবির কাছে দেখে বলল, কি দেখছেন? সাদিফ নড়েচড়ে তাকায়। ফোন পকেট ভরে দুষ্টুমি করে জানায়, আপনার পোকা আক্রান্ত দাঁত কপাটি দেখছিলাম। মারিয়ার হাসিটা কমে ঠোঁট চলে এলো উঁচুতে।
ভীষণ দুঃখ নিয়ে বলল, আর বলবেন না, বাবার সাথে আমার ওই একটা ছবি আছে, তাই জন্য ভাইয়া ওটাই বাতিয়েছিল, না হলে এই দাঁত আমি কাউকে দেখাতাম না। বলতে বলতে সে এসে ট্রে টেবিলে রাখলো। সোজা হয়ে দাঁড়াতেই দেখল সাদিফ কাছে এসে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। হঠাৎ এত কাছে দেখায় বক্ষ হেলে দুলে উঠল তার। এমন করে কি দেখছেন উনি? তখনই সাদিফ বলল, এখন হা করুন তো, আপনার পোকা খাওয়ার দাঁতগুলো দেখা যায় কি না একবার চেক করি। মারিয়া ঠোঁট ফাঁকা হয়ে গেল। কিছু বলতে গিয়েও হেসে ফেলল। পাল্টা হাসল সাদিফও। সে বলল, প্লিজ বসুন, চা ঠান্ডা হয়ে যাবে। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ ঘুরে এসে বসল। চায়ের কাপ হাতে তুলে চুমুক দিয়েই বলল, বাহ, আপনার চায়ের হাত তো বেশ ভালো। প্রশংসা শুনে মারিয়া মাথা নামিয়ে সলজ্জিত হাসে। চা শেষ করেই সাদিফ উঠে দাঁড়ায়। হাতঘড়ি দেখে বলে, আজ আসি। রোজিনা বেরিয়ে এলেন শুনে বললেন, সে কি বাবা, নাস্তা তো কিছুই খেলে না, সব পড়ে আছে। আর এখন যাবে কেন? রাতে খেয়ে যেও। না না আন্টি, আজ নয়, অন্যদিন। আজ তারা আছে। ঠিক আছে, আবার এসো কিন্তু। একক উদ্ধৃতি চিহ্ন। জি। সে দরজা অবধি যেতে মারিয়া মিনমিন করে বলল, চলুন, এগিয়ে দেই। সাদিফ মানা করেনি। সে সামনে এগোতেই মারিয়া পিছু নিল। নিশ্চুপভাবে দুজন গেটের কাছে আসে। মারিয়া গেটের লোহা আগলে দাঁড়ায়। তার দৃষ্টি কাতর। সাদিফ কয়েক পা গিয়ে থামল, ঘুরে তাকালো। মিলন হলো এক জোড়া আকুল আর এক জোড়া দ্বিধাযুক্ত চক্ষুর। মারিয়া মৃদু হাসলে, হাসি বিনিময় করে সেও। তারপর উঠে বসে বাইকে বলে, আসি। মারিয়া বলল, সাবধানে যাবেন। সাদিফ চলে গেলে সে দীর্ঘশ্বাস ফেলল। ঘরে ঢুকলো খুশি মনে। রোজিনা এত বাসন গুছিয়ে রান্নাঘরে যাচ্ছিলেন, ওকে দেখে থামলেন। মারিয়া এসে কাঠের সোফায় বসল। তিনি বললেন, ছেলেটা কি ভদ্র, নম্র, তাই না? হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসরের সাথে চেহারার একদমই মিল নেই। কত ফর্সা, আমি তো বিদেশি ভেবেছিলাম। মারিয়া টি টেবিলে পা দুটো তুলে মাথা এলিয়ে দিল পেছনে। চোখ বুজে বলল, ধূসর ভাইয়ের যা পার্সোনালিটি, সেখানে অমন 10টা ফর্সা ছেলে মারও খাবে বুঝলে। রোজিনা খাট দোলালেন। তা ঠিক, ওরা না থাকলে আমাদের যে কি হতো। শেষে এসে কণ্ঠ ভারী হলো তার। মারিয়া প্রসঙ্গ পাল্টাতে বলল, এসব এখন ছাড়ো, আমাকে একটু চা এনে দাও না মা, মাথাটা ধরেছে। তিনি কপাল কুঁচকে বললেন, ওমা, এই না বসের জন্য নাচতে নাচতে চা বানালি, এখন আমাকে বলছিস কেন? তখন তার লাগেনি। মারিয়া চোখ বুজে রেখেই হাসল, বলল, ওসব বুঝবে না তুমি। আচমকা হাসি গায়েব হলো আবার। সাদিফের মনে অন্য কারো বাস ভাবতেই ভারী হয়ে উঠল অন্তপার। চোখ খুলে দীর্ঘ নিঃশ্বাস নিল। মাকে বলল, যাও না, এনে দাও না। আনছি আনছি। সাদিফ পুরো মনোযোগ দিয়ে বাইক চালাচ্ছে। 11টা পেরিয়ে যাওয়ায় রাস্তাঘাট শুনশান হচ্ছে ধীরে ধীরে। শোর শব্দের বাতাস এসে লাগছে গায়ে। হালকা ফেপে উঠছে তার পরনের পাতলা শার্ট। এর মধ্যে হঠাৎ মারিয়ার কথাখানা বেজে ওঠে কানে। ওই তিনটাকে মা তারা চিহ্ন রলে আমি আপনাকে 300 টাকা দেব। বলার সময়ে তার মুখভঙ্গি মনে করে হেসে উঠল সাদিফ। সেই হাসি দীর্ঘ সময় লেগে থাকলো অষ্টপুটে। সহসা সচকিতে খেয়াল করল, তার এখন একটুও মন খারাপ নেই। পিউ চলে যাওয়ায় যতটা ছিল, তার চিটেফোঁটাও হাতিয়ে পেল না। এর কারণ কি? মারিয়া। বাহ, জাদু জানে তো মেয়েটা। পিউ রুমে এলো। তাদের ঘুরতে ঘুরতে রাত নেমেছে। খাওয়া দাওয়ার পাট চুকেছে বহু আগে। সে কক্ষে এসে হাসল। সেই পরিচিত লজ্জায় রক্তিম হয়ে ওঠা ঝলমলে মুচকি হাসিটুকুন। দুদিকের নরম গাল ফুলে উঠল ওপরে। একটা মানুষের তাকে তারা চিহ্নকা দেওয়ায় রেগে যাওয়া ধূসর ভাইয়ের চেহারা ভেবে হৃদয়ে পুড়ছে এলো ভালো লাগায়, ভালোবাসায়। তারপর ওর বলা কথাটা, রোমান্টিক হলে সুস্থ থাকবি, বারবার মনে পড়ছিল। এই যে এখনো যেন স্পষ্ট শুনছে কানে। নিরন্তর বাজছে কর্ণপৃষ্ঠের আশেপাশে। পিউ মিনমিন করে বলল, একবার রোমান্টিক হয়ে না হয় আমাকে অসুস্থই বানালেন ধূসর ভাই। আপনার প্রেমে পড়ে আমার হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠ এমনিতেই সুস্থ নেই। তারপর ফোন নিয়ে বারান্দায় এলো। হোমস্ক্রিনে ধূসর আর তার যুগল ছবিটি সেভ করা। পিউ সেই ছবিতে তুখুর যত্নে হাত বলায়। লক খুলে গ্যালারিতে গিয়ে ধূসরের একার ছবি বের করে। তৃষ্ণা মেটাতে চেয়ে রইল কিক্ষণ। আচমকা অথর নাড়িয়ে গেয়ে উঠল, এই তুমি যতক্ষণ থাকবে কাছে, এই দেহে ততক্ষণ প্রাণটা আছে, আমার প্রাণটা আছে। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ রেলিং ধরে মুক্ত, তারাভরা আকাশ পানে চায়। নক্ষত্রের ঝলসে ওঠা রূপ দেখে মন আরো ফুরফুরে হয়।
ফের দুপাশে দুলতে দুলতে গান ধরে। আমি যে তোমারই প্রেমেতে পড়েছি, আমি যে প্রেমেরই মরণে মরেছি, তোমারই ভাবনায় একাকী ভেসেছি, তোমারই কাছে তো এসেছি। জেনে নাও ও প্রিয়, বুঝে নাও আমিও তোমাকেই মনে প্রাণে ভালোবেসেছি। গানের মধ্যেই কোনো পুরুষালী অবয়ব পেছনে এসে দাঁড়ালো। সেই ছা ভেসে উঠল বারান্দার দেয়ালে। পরপর দুটো বলিষ্ঠ হাত তাকে মাঝে রেখে দুপাশ থেকে আঁকড়ে ধরল হঠাৎ। আকস্মিক স্পর্শ, চেনা সুবাস নাকে যেতেই পিউয়ের বক্ষস্থল থমকায়। কণ্ঠস্বরকে পেয়ে ওঠে, গান থামে সহসা। স্ফুর্ত অধরে ভূমি তারা চিহ্ন কম্প নামে। একবার ফিরে চাওয়ার প্রয়াস চালায়। পিউয়ের হাঁটু তলে ওঠে, শরীরের ঝাঁকুনি প্রবল। ধূসরের অত্যুষ্ণ শ্বাস বৈশাখের তাণ্ডবের ন্যায় প্রক্ষেপ হয় গালে। ঠান্ডা থুতনি লেগে আসে কাঁধে। পিউয়ের ভেতর তোলপাড় শুরু হলো। ধূসর ভাই কি এবার সত্যি রোমান্টিক হওয়ার প্রতিযোগিতায় নামলেন? তার গতরের ঘূর্ণিজ তারা চিহ্নরে, ধূসরের কপালে ভাঁজ পড়ল। গাঢ় ভাবের সরল রেখার ন্যায় স্পষ্ট ফুটে উঠল তারা। সেই ভাঁজ নিয়ে পিউয়ের দিক হাত বেঁকে দেখল একবার। তারপর বিরক্ত কণ্ঠে বলল, আর একটু কাপলে, এখান থেকে ঠেলে ফেলে দেব। হুমকি শুনে পিউ ভয় পায়, অথচ কম্পন থামে না। ওরা কি তার মতো বাধ্য? ধূসর সেকেন্ড খানেক দেখে গেল, শেষে বিদ্বিষ ব্যর্থ হয়ে ছেড়ে দিল। সরে এলো দূরত্বে, গম্ভীর স্বরে বলল, ঘুমিয়ে পড়। তারপর বেরিয়ে যায়। পিউ আহত নজরে চেয়ে রইল সেই যাওয়ার দিকে। পিউয়ের কিছু ভালো লাগছে না। নিজের অপর তিতিবিরক্ত খুব। ধূসর ওইভাবে ছেড়ে যাওয়ায় খারাপ লাগছে। তারা চিহ্নস্ত হচ্ছে। একবার গিয়ে সরি বললে হতো না? সাথে বলবে, আপনি এখন থেকে কাছে এলেও কাঁপব না ধূসর ভাই। বিশ্বাস না হলে ধরে দেখুন। একক উদ্ধৃতি চিহ্ন। তারপর নিজেই জিভ কাটল। বিষয়টা কেমন দেখায় না? বেশরমের মতো হয়ে যাবে কাজটা। কিন্তু উনি যে রাগও করলেন। এতক্ষণের হৈহৈ মেজাজ খানা অনিমেষ হারিয়ে ফেলল পিউ। মুখ ভার করে বসে রইল বিছানায়। কতক্ষণ পায়চারি করল কামরা জুড়ে। না, কিছুতেই মন ভালো হবে না আজ। সে চটপটে কদমে পুষ্পদের ঘরের দিক রওনা করল। ওদের দরজা খোলা, শুধু চাপানো। পিউ তাও করা নাড়ল। জানতে চাইল, আসবো আপু? ভেতর থেকে জবাব এলো তৎক্ষণাৎ, আরে পিউ পিউ এসো, ঘর তো তোমারই। পিউ এসে ঢুকল। পুষ্প পা ভাঁজ করে বসে সোফায়। ইকবাল তার পাশেই। গা ঘেঁষে বসাছিল দুজনে। পিউয়ের গলা পেয়ে দূরত্ব বাড়িয়েছে। সে ঢুকতেই পুষ্প নিজের পাশ দেখিয়ে বলল, আয় বস। পিউ বসেনি। সে ওদের রুম থেকে বারান্দার দিক চাইল। ধূসর ভাইয়ের ঘরটা এদের পাশেই। বারান্দাও একই সাথে নিশ্চয়। ওনাকে কি দেখা যাবে? পিউ ত্রস্ত এগোলো সেদিকে। ইকবাল সুথাল, কই যাচ্ছ? আপনাদের ঘরটা একটু দেখি। যেতে যেতে উত্তর দিল। ইকবাল হাসল, বুঝেছে সে। পিউ বারান্দার এসে একদম কোনায় গিয়ে দাঁড়ায়। ডান পাশের ঘরটা ধূসরের। আলো জ্বলছে ভেতরে। পিউ কয়েক মিনিট অপেক্ষা করে, যদি সে আসে এখানে। কিন্তু এলো না। উল্টে বন্ধ হলো বাতি। পিউয়ের অপেক্ষার উত্তেজনা নিভে গেল। মন খারাপ করে রুমে আসতেই দেখল পুষ্প ইকবাল ফিসফিস করে কথা বলছে। ওকে দেখতেই সহসা থামল সে আলাপ। দুজনেই গাল ভরে মেকি হাসল। পিউ এতে সন্দেহী চোখে তাকায়। প্রশ্ন করে, কি বলছিলে তোমরা? ইকবাল আমতা আমতা শুরু করে। পুষ্প ওকে থামিয়ে দিয়ে বলল, তোকে বলবো কেন? একক উদ্ধৃতি চিহ্ন। বললে কি হয়? পুষ্প দুষ্টুমি করে বলল, এসব হলো নবদম্পতির কথা। এগুলো ছোটদের শুনতে নেই। পিউ মুখ বাঁকায়, কপট রাগ দেখিয়ে বলে, থাক, শুনলাম না। তারপর আরেকবার বারান্দা পানে চায়। দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা থাকো তোমরা, আমি আসি। ইকবাল বলল, সে কি, এলেই তো এখন। বসো না, গল্প করি। পিউ মুখ কালো রেখেই বলল, ঘুম পাচ্ছে খুব ভায়া। গল্প কাল করব কেমন? একক উদ্ধৃতি চিহ্ন। তারপর গুটি গুটি পায়ে ঘর ছাড়ল। ইকবাল সুথাল, ও কি রাগ করল মাই লাভ? একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প নিশ্চিন্ত কণ্ঠে জানালো, আরে না, আমার বোনের অমন দিলে রাগ নেই। সাদিফ ফ্রেশ হয়ে বের হলো কেবল। জবা বেগম এর মধ্যেই খাবার রেখে গিয়েছেন ঘরে। সে আসার সময়ে বলে এসেছিল দিয়ে যেতে। সাদিফ মাথা মুছে এসি কমাল, ফ্যান ছাড়ল। কাউচে বসে টি টেবিল থেকে খাবার নিয়ে খেতে বসল। ভাত মেখে মুখে দিতে গিয়ে মনে পড়ল পিউয়ের কথা। আজ সারাদিন ওকে দেখেনি। খেয়েছেও। বাড়িতে এসে শুনেছে ওরা বিকেলেই পৌঁছেছিল। পিউ কেমন আছে কয়েক ঘন্টায়। একটুও মনে পড়ছে ওকে। ওর স্নিগ্ধ আনন্দ চোখে ভাসতেই সাদিফ খাবার রেখে উঠে যায়। ফোন এনে জায়গায় বসে কল দিল পিউকে। পিউ পাশ ফিরে শুয়ে আছে।
ঠোঁট উল্টে কোলবালিশের ফিতে টানছে, ফোন সাইলেন্ট করা। সাদিফের কলে স্ক্রিন জ্বলে উঠল শুধু। তবে সে আলো তার মন খারাপের কাছে বিশেষ সুবিধে করতে পারেনি। বেজে বেজে কে তারা চিহ্ন টেক গেল। সাদিফ আবার দিল। ধরল না পিউ। সাদিফ বেশ কয়েকবার টানা কল দিয়ে থামল। এতবার তো কল দিতে হয় না ওকে। সব ঠিকঠাক আছে তো। সে গুরুতর ভূমিতে অনেক কিছু ভাবে। তারপর ব্যস্ত হাতে ফোন করে পুষ্পকে। ইকবাল, ফোন বাজছে আমার। সরব। একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল সরল না, বরং কাজে ঘনিষ্ঠভাবে মুখ বুজে বলল, ঘুমাও, ধরতে হবে না। জরুরি ফোন হলে। তাও না। পুষ্প বিরক্ত কণ্ঠে বলল, তোমার মতো একটা হাতি আমার গায়ে হাত পা তুলে দিলে আমি নিঃশ্বাস নিতে পারি ইকবাল। একটু তো মায়া করো। ইকবাল চোখ বুজে রেখেই বলল, এত কষ্টর ফল তুমি মাইলাভ। আমার যদি আরো 4টে হাত পা থাকতো আমি তো সেটা দিয়েও তোমায় অজগরের মতো পেঁচিয়ে রাখতাম। হ্যাঁ, তারপর গিলে খেতে নিশ্চয়। একক উদ্ধৃতি চিহ্ন। ছি, ছি, মেয়েটা কি সব বাজে কথা বলে। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প দীর্ঘশ্বাস ফেলল। এদিকে রিংটনের লাগাতার স্বরে তার মাথা ধরেছে। সাদিফ ওর সাড়া না পেয়ে চিন্তায় পড়েছে আরো। যতক্ষণ না ধরবে থামবে না হয়তো। পুষ্প ভাবুক কণ্ঠে বলল, এতবার ফোন দিচ্ছে কে? বাড়িতে কিছু হয়নি তো? এই পিউ তো একা ঘুমিয়েছে। ও ঠিক আছে। একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল সচেতন হয়। অমনি সরে যায়। পুষ্প চটপট উঠে ফোন হাতে নিতেই দেখে সাদিফের নম্বর। তাও অবিলম্বে রিসিভ করে বলল, হ্যালো ভাইয়া, বাড়িতে সব ঠিক আছে? সাদিফ গলা ঝেড়ে বলল, খুব। হ্যাঁ, হ্যাঁ, সব ঠিক আছে। তোরা তোরা ঠিক আছিস? আমরা তো ঠিক আছি। একক উদ্ধৃতি চিহ্ন। ঘুমিয়ে পড়েছিলি? একক উদ্ধৃতি চিহ্ন। না না, জেগেছিলাম। খেয়েছো তুমি? বাড়ির সবাই কি করছে? খেয়েছি। শুয়ে পড়েছে সবাই। তোরা খেয়েছিস? হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ একটু থামল। সুথাল। পিউ কোথায়? কণ্ঠ অপ্রস্তুত শোনালো তার। পুষ্প সহজ গলায় বলল, ও তো রুমেই। ঘুমোচ্ছে হয়তো। বলে গেল ঘুম পেয়েছে খুব। সাদিফ মনে মনে বলল, "ও, এই জন্যই মহারানী ফোন ধরছেন না।" মুখে বলল, ওয়া, এনজয় করছিস কেমন? দারুণ। তুমি এলে আরো মজা হতো। ইকবাল ফিসফিস করে বলল, মোটেই না। তখন ধূসর পিউ প্রেম করতে পারত না এরকম। পুষ্প চোখ রাঙিয়ে থামতে বোঝালো। সাদিফ শোনেনি, হাসল সে। তার চিন্তা শেষ। বলল, আচ্ছা, তাহলে ঘুমিয়ে পড়। শুভরাত্রি। একক উদ্ধৃতি চিহ্ন। শুভরাত্রি। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প লাইন কাটতে ইকবাল বলল, সাদিফকে একটা বিয়ে করিয়ে দেয়া দরকার। বেচারা সিঙ্গেল বলে রাত বিরেতে কাপলদের ফোন করে। পুষ্প কপাল কুঁচকে বলল, তাতে তোমার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? ইটস টাইম ফর রোমান্স মাই লাভ। আর রোমান্সে কেউ ডিস্টার্ব করলে সমস্যা হবে না। কিসের রোমান্স? ঘুমাও। সকালের সূর্যোদয় দেখতে যাব। ইকবাল লাইট নেভালো দুরন্ত হাতে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, হানিমুনে এসে কেউ ঘুমায় না মাই লাভ। একক উদ্ধৃতি চিহ্ন। তারপর চট করে পুষ্পকে শুয়ে দিয়ে আতশোয়া হলো ওর ওপর। পুষ্প ভড়কেছে প্রথমে, তারপর হেসে ফেলল। ইকবালের মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, পাগল। সে নির্দ্বিধায় জানালো, তোমার জন্য। পিউ এপাশ ওপাশ করছে। সারাদিন মরার মতো ঘুমিয়ে এখন আর ঘুম আসছে না। আবার ধূসর ভাইয়ের শোকে মনটাও পুতারা চিহ্ন আছে। কি সুন্দর মেঘ না চাইতেন বৃষ্টি এসে ধরা দিয়েছিল হাতে। মনের মধ্যে থাকা অস্তমিত সূর্যটা লাফিয়ে উঠেছিল অম্বরে। প্রথমবার ধূসর ভাই নিজে থেকে এসে জড়িয়ে ধরলেন। আর সে পিউর আগে দুঃখে কেঁদে ফেলল না শুধু, তবে আফসোসে বুক তারা চিহ্ন লছে এখন। নিজেকে কষে কিছু চর থাপ্পড় মাতারা চিহ্ন রতে পারলে শান্তি পেত। চারদিক তখন শুনশান। গভীর রাত। সাগরের অল্প স্বল্প গর্জন আসছে কানে। এর মধ্যেই বাইরে থেকে দলীয় কুকুরের ঘেউ ঘেউ শব্দ এলো। পরপরই এলো দূর থেকে শিয়ালের ডাক। দুই তারস্বরের মিশ্রণ শুনতায় পিউ চোখ প্রকট করল। কক্সবাজারে কি শিয়াল ও ঘুরতে এসেছে? দিনের বেলায় কোথায় ছিল ওরা? ঝাউবনে। শব্দ ক্রমে ক্রমে বাড়ছে। নিস্তব্ধ রাত, আর নীরব কামরায় অমন ডাক ভুতুরে সিনেমার কথা মনে করাল তাকে। ঠিক যেন ভূতের গোমানির মতো লাগছে এসব। ইউভ তারা চিহ্ন অয়েভ তারা চিহ্ন অয় থাই গ্লাস দিয়ে বাইরে তাকালো। বিদ্যুৎ বেগে আবার দৃষ্টি ফেরাল। মনে হচ্ছে কাঁচ ফেটে উড়ে আসবে ওরা। তাকে ছিলে খুতারা চিহ্ন রে কলিজাটা বের করে খাবে। পিউয়ের ঘাম ছুটল। অনুভব হয় অশরীরী হাঁটছে ঘরে। সে ট্রাক করে উঠে বসে, ত্রস্ত হাতে আলো জ্বালাল।
পরিপাটির রুমটাকে আবিষ্কার করল শিয়ালের গর্তরূপে। যেন পাল ধরে ওয়াশরুম ছেড়ে বেরিয়ে আসবে ওরা। বাড়িতে তো একাই শোয়, একটুও ভয়ও লাগে না। এখন এত ভয়ও পাচ্ছে কেন তবে? অবশ্য ওই ঘর, ওই বাড়ি তো জন্ম থেকে দেখছে। আর সেখানে এই জায়গায় সম্পূর্ণ নতুন। শিয়ালের ডাক একটু পরপর থামলেও কুকুরগুলোর বিশ্রাম নেই। যেন ভীষণ চটেছে কারোর ওপর। নিরন্তর উচ্চশব্দে ঘেউ ঘেউ করছে। কোনোটা আবার সুর দিয়ে ডাকছে। পিউয়ের আত্মারা চিহ্ন অঙ্কে হাত পা জমে আসছে। না, এই ঘরে একা থাকা সম্ভব না ওর। সে ছটফটে পায়ে দরজা খুলল শব্দ করে। তারপর ধূপধাপ করে দৌড়ে বের হলো। সোজাসুজি পুষ্পর দরজায় এসে তারা চিহ্ন দিতে গিয়েও থমকাল। মাথায় এলো, পুষ্প তো একা নেই, ইকবাল ওর সাথে। এই মাঝরাতে ওদেরকে বিরক্ত করা ঠিক হবে। পুষ্প তার নিজের বোন হলেও ইকবাল ভাই বিরক্ত হতেই পারেন। নতুন বিয়ে হয়েছে, সেখানে কিছু প্রাইভেসি দেওয়া উচিত। পিও অসহায় হয়ে পড়ল। দুপাশে সারি সারি রুমের মাঝের সরু রাস্তাটায় অবলার মতো দাঁড়িয়ে থাকল। দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝের দিক চেয়ে রইল। ভীষণ কাতারা চিহ্ন ননা পাচ্ছে। মায়ের কথা মনে পড়ছে। আচ্ছা, ধূসর ভাইয়ের কাছে যাবে একবার। তার মস্তিষ্কের ভাবনা মস্তিষ্কে থাকল। হ্যাঁ না উত্তর বের হওয়ার আগেই কারো দরজা খট করে খুলল। হঠাৎ শব্দে পিউ চমকে তাকায়। সেকেন্ডে পেটানো শরীরের অধিকারী ধূসর বেরিয়ে আসে। তার চোখে মুখে উৎকণ্ঠা। পিউয়ের দরজা খোলার শব্দ, পায়ের আওয়াজ কর্ণকুহর হতেই এই আগমন। ওকে বাইরে দেখে দরজায় থমকাল। কণ্ঠ শান্ত রেখে বলল, এখানে কি করছিস? পিউ কথা বলল না, চুপচাপ চেয়ে রইল। ধূসরের মুখবিবল অশান্ত, উদ্গ্রীব। এই নিশ্চুপতায় মাত্রা ছাড়াল যা। অস্থির লোচনে এক পল দেখে এগিয়ে এলো। সুথাল, শরীর খারাপ লাগছে। পিউ চোখ নামিয়ে মাথা নাড়ল দুপাশে। তাহলে কি? পিউ রোগ গিলে ছোট কণ্ঠে জানালো, ভয়ও লাগছে। ধূসর ভ্রু বাঁকায়, কিসের ভয়ও? পিউ থেমে থেমে বলল, ভূত, ভূতের ভয়ও। তারপর তাকালো। ধূসরের ক্ষুদ্র শৈলপ্রান্ত বাঁকা দেখে উদ্বেগ নিয়ে বলল, কি জোরে জোরে শিয়াল ডাকছে। আবার কুকুরগুলো জুটেছে সঙ্গী। আমার মনে হচ্ছে ভূত আমার রুমের মধ্যে ঘুরছে, হাঁটছে। আমি ওখানে কিছুতেই শুতে পারবো না। দেখা গেল ঘুমিয়েছি, সকালে আর নিজেকে খুঁজে পেলাম না। একক উদ্ধৃতি চিহ্ন। বলতে না বলতে ফের ডাক শোনা যায়। পিউ ভয়া তারা চিহ্ন ওতো গলায় বলল, উই দেখুন, এখনো ডাকে। ধূসরের চেহারা অপরিবর্তিত। সে বিরক্ত কি না চোরা নেত্রে চেয়ে বোঝার প্রচেষ্টা করল পিউ। কিছুই না বুঝে আবার নিচে তাকালো। হাত কচলাল। ধূসর ছোট্ট শ্বাস ফেলে বলল, আমি সাথে যাচ্ছি, চল। একক উদ্ধৃতি চিহ্ন। ঘুমিয়ে পড়লে চলে আসবেন। পাহারা দিতে বলছিস? পিউ জোরে জোরে মাথা নাড়ল। না না। একক উদ্ধৃতি চিহ্ন। তারপর মিনমিন করে বলল, আপনি চলে আসার পর যদি মাঝরাতে ঘুম ভাতারা চিহ্ন নে, আবার ভয়ও লাগে, তখন আমি ভতারা চিহ্ন মরে যাব না। এই যাত্রায় ধূসরের অভিব্যক্তি বদলাল। মেঝের দিকে ভাবুক নজরে চেয়ে রইল। যেন সিদ্ধান্ত নিচ্ছে কত কিছুর। একটু চুপ থেকে বলল, আয়, বলে নিজের রুমে ঢুকল। পিউ নিচের ঠোঁট চেপে ধরে চেয়েল। ধূসর ভাই কি ওনার ঘরে যেতে বললেন? ভেবে ভেবে পা বাড়াল। ভেতরে ঢুকতেই ধূসর বিছানা দেখিয়ে বলল, ঘুমিয়ে পড়। পিউ অবাক হয়ে বলল, এখানে? খাটের নিচে। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ থতমত খেয়ে বলল, না মানে, তবে আপনি কোথায় শোবেন? ধূসর চোখ কুঁচকে তাকালো। এত কথা কিসের? ঘুমাতে হলে ঘুমা। পিউয়ের মুখ অন্ধকার হয়ে গেল। ধূসর ভাই তাহলে সত্যি রেগে আছেন। একবার হা করে কিছু বলতে গিয়েও বলল না, উল্টে রেগে গেলে। ধূসর ভাই কোথায় শোবেন? অনুচিন্তনে মাথা খাতারা চিহ্ন রাপ হয়ে গেল পিউয়ের। ধমক খেয়ে কথা বাড়াল না। মনোদ্বিধা নিয়ে বিছানায় উঠল। বালিশে মাথা রেখে ওপাশ ফিরে শুল। টের পেল ধূসর দরজা খুলছে। সে ত্রস্ত এপাশ ফিরে বলল, কোথায় যাচ্ছেন? আসছি। পিউয়ের ঘরের দরজা হা করে খোলা ছিল। ধূসর লক লাগিয়ে ফিরে এলো। পিউ উঠে বসে পড়েছে এর মধ্যে। ধূসর বলল, ভয় নেই, ঘুমা। বলতে বলতে নিজে টানটান হয়ে শুল ডিভানে। মাথার নিচে দুহাত রেখে চোখ বুজল। পিউ আস্তে ধীরে শোয়। বেশ কিছুক্ষণ পর ধূসরের দিক ফিরে তাকায়। বালিশের দুহাত লাগিয়ে গাল ছোঁয় সেখানে। ধূসরের চোখ বন্ধ, ঘুমিয়ে পড়েছে। পিউ সেই সুযোগ লুফে নিল। মনের সম্পূর্ণ যোগ দিয়ে নিরীক্ষণ করল তাকে। দুই ঠোঁট গড়ে এলো হাস্য জোয়ারে। ধূসরের ভ্রু, গভীর নেত্র, পাতলা ঠোঁট, গাল, গলা, অভঙ্গুর চিবুক,
তার ফেপে ওঠা দুই পেশি এক নিবিষ্টে অবলোকন করল, কত সুন্দর তার ধূসর ভাই। আর এই সুন্দর মানুষটা শুধুই ওর। সে যখন মুগ্ধতায় বিভোর, বিমোহিত, ভুলে গিয়েছে সব, ধূসর আচমকা গম্ভীর স্বরে বলল, এভাবে তাকিয়ে থাকবি না। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ ভ্যাবাচেকা খেয়ে নড়ে উঠল। ধূসর চোখ খোলেনি, মুখভঙ্গিও স্বাভাবিক। তবু পিউ ঘাবড়ে গেল, গরমের মধ্যেও ত্রিকুরি করে কম্বলের মুখ থেকে ওপাশ ফিরে ভান ধরল ঘুমানোর।